অন্যান্য যে কোনো সাবজেক্ট খুব সহজে আমি করে ফেলতে পারি, কাজে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমার চিন্তা নেই। শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে আমার সমস্যা, সেটা হচ্ছে অঙ্ক। কারণ অঙ্কের মধ্যে আমি কোনো রকম ইন্টারেস্ট খুঁজে পাই না, এছাড়া বিষয়টা আমার বোরিং লাগে, জোর করে বসলেও কিছুক্ষণ পরে আমি উঠে পড়ি, কারণ আমার একদম ভালোই লাগে না। এছাড়া মাধ্যমিক লেভেল অবধি আমি অঙ্কে অতটা ভালো ছিলাম না, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে গিয়ে দেখছি অঙ্কটাকে তো স্ট্রং করা ছাড়া কোনো উপায় নেই। আমি যদি অঙ্কটাকে ভালো করে না শিখি, অঙ্কে যদি আমার বেসটাকে আমি সঠিকভাবে না তৈরি করি, আমি অন্যদের থেকে অনেক পিছিয়ে যাব। এছাড়া সরকারি চাকরি পেতেও আমার অনেকটা বাধার সম্মুখীন হতে হবে। তো কিভাবে শুরু করা উচিত যাতে আমি অঙ্কে একদম জিরো থেকে হিরো হতে পারি? তো বন্ধুরা, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটাও কোশ্চেন যদি তোমার হয়ে থাকে, আমি তোমাকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আজকের এই ভিডিওটা তুমি যদি শেষ অবধি দেখো, তোমার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে, হ্যাঁ তুমিও পারবে, এবং খুব সহজে তুমি বুঝতে পারবে হ্যাঁ সম্ভব অঙ্কে একদম জিরো থেকে হিরো হওয়া। আমি ধরে নিচ্ছি অঙ্কে তুমি খুব কাঁচা, বা অঙ্ক তুমি মোটামুটি পারো, অতটা ভালো পারো না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আজকে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো, এই পয়েন্টগুলো বা স্ট্র্যাটেজিগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, তুমি অবশ্যই অঙ্কে জিরো থেকে হিরো হতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। চলো শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। দেখো, পুরো বিষয়টাকে আমি 7 থেকে 8টা পয়েন্টে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলে আসি আমরা পয়েন্ট নাম্বার 1। একদম শুরুতেই আমি তোমাদের একটা বিষয় বলতে চাইবো, তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো বা আশপাশে খেয়াল করে দেখো, যে সমস্ত দাদা দিদিরা দেখবে চাকরি পেয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে, অনেক ছাত্রছাত্রী, অনেক দাদা দিদি তুমি এমন পেয়ে যাবে যারা মাধ্যমিক অবধি কোনো রকম অঙ্কে ভালো ছিল না, কিন্তু তারা কিন্তু নিজের অঙ্কটাকে স্ট্রং করে খুব সহজে চাকরিটাকে কিন্তু পেয়েছে। তো দেখো, প্রথমে আমি যেটা বলতে চাইছি পয়েন্ট নাম্বার 1-এ, নিজের প্রতি এই বিশ্বাসটা রাখো যে সম্ভব। তোমার চোখের সামনে এমন অনেক উদাহরণ তুমি দেখিয়ে দেবে যারা অঙ্কে কাঁচা, যার জন্য তারা হাল ছেড়ে দিয়েছে, তারা কোনো রকম চেষ্টাই করেনি। অন্যদিকে আমি তোমাকে এমন অনেক উদাহরণ দেখিয়ে দিতে পারবো যারা অঙ্কে কোনো রকম হয়তো মাধ্যমিকে পাস করেছিল, অন্যদিকে কম্পিটিটিভ এক্সামে খুব ভালো স্কোর করে অঙ্কে তারা একটা সরকারি চাকরি হাতিয়ে নিয়েছে। তো ফার্স্ট পয়েন্ট আমি তোমাকে এটাই বলবো যে নিজের প্রতি এই বিশ্বাসটা রাখো যে সম্ভব। আর নিজেকে এটা বলা বন্ধ করো যে আমি অঙ্কে কাঁচা, আমি অঙ্কে দুর্বল, আমি পারবো না। এই কথাগুলো একদম বলবে না, তার পরিবর্তে বলবে আমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবো, সবাই পারলে আমিও পারবো। এই পজিটিভ অ্যাটিটিউডটা নিজের মধ্যে নিয়ে আসো, ঠিক আছে? আর একটা বিষয় আমি তোমাদের প্রত্যেককে বলবো, অঙ্কে কাঁচা, অঙ্কে খুব ভালো, এমন কোনো বিষয় হয় না। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় দেখো, যে যত বেশি প্র্যাকটিস করে সে তত বেশি ভালো পারে। তুমি করতে না, তুমি এতদিন হয়তো কোনোভাবে সময় নষ্ট করেছো, তার কারণে তুমি পারছো না, আর কিছুই না। তুমি হয়তো দেরি করে শুরু করবে, অন্য কেউ হয়তো আগে শুরু করেছে, পার্থক্য এখানে, আর কোনো কিছু না। তুমি যদি শুরু করো, ধরে নিচ্ছি তুমি অঙ্কে খুব কাছে, কোনো অসুবিধাই নেই, একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করব, আস্তে আস্তে এগোবো, তাহলেই সম্ভব। একবারে আমার বড়সড় অত কিছু করার তো দরকার নেই, একদম বেসিক লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাওয়া সম্ভব। তুমি চাইলে সব পারবে। ফার্স্ট এই বিশ্বাসটা নিজের মধ্যে অবশ্যই রাখো, ঠিক আছে? এটা গেল আমাদের পয়েন্ট নাম্বার 1। এরপরে চলে আসবো আমরা 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো, অবশ্যই নিজেকে প্রশ্ন করো, তোমার কি এমন কোনো পার্টিকুলার গোল বা টার্গেট আছে যে এই চাকরিটাই তুমি পেতে চাও? যদি উদাহরণ দিয়ে বলি, ধরো কথার কথা তুমি ভেবে নিয়েছো আমি একজন স্কুল শিক্ষক হব, অন্য কোনো চাকরি আমি করব না। তোমার ক্ষেত্রে এমন কোনো পার্টিকুলার জব টার্গেট হয়ে থাকতে পারে, অথবা তুমি হয়তো আরেকটা ক্যাটাগরিতে পড়ো যে তোমার এমন কোনো ব্যাপার নেই, যে কোনো একটা সরকারি চাকরি হলেই হলো, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্টে আমি তোমাকে যেটা বলতে চাইছি, তুমি যদি পার্টিকুলার কোনো জব পেতে চাও, তাহলে সেই জবের জন্য যে পরীক্ষা দিতে হয় বা কম্পিটিটিভ এক্সাম দিতে হয়, তার সিলেবাসটা অবশ্যই প্রথমে খুব ভালো করে দেখো। তার মধ্যে কোন কোন বিষয় থেকে তোমাদের কোশ্চেন আসে, ম্যাথের কোন কোন অধ্যায়গুলো থেকে তোমার পার্টিকুলার ওই বিষয়ে কোশ্চেন আসে। যদি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি স্কুল টিচার হতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে যে টেটার সিলেবাসটা কি। সমস্ত কিছু করে তো তোমার লাভ নেই, তাহলে তোমাকে কি দেখতে হবে যে টেটার সিলেবাসটা কি, অঙ্কে কোন কোন অধ্যায়গুলো থেকে আমার কোশ্চেন আসে। তার সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, বিগত বছর বা লাস্ট যখন তোমাদের পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন পেপারটাকে তোমাকে একবার চোখ বোলাতে হবে। তাহলে একটা তোমার স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে কি টাইপের কোশ্চেন আসে, কোন বিষয় থেকে কত নম্বরের আসে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রথমে খুব ভালো মতন জেনে রাখা উচিত, ঠিক আছে? এছাড়া ধরো তোমার যদি এমন থেকে থাকে যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি যে কোনো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে, ধরো কথার কথা আমি ধরে নিচ্ছি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপগুলো করতে চাও, এখনো তোমার গ্র্যাজুয়েশন পাস হয়নি, তাহলে তোমাকে দেখতে হবে যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন ফর্ম ফিল আপগুলো করা যায় বা কোন কোন চাকরির জন্য আবেদন করা যায়। তো সেই চাকরিগুলো থেকে তুমি দেখো যে কোনগুলো তোমার পছন্দ, সেগুলোকে টার্গেট করো এবং দেখো যে কী কী সিলেবাস আছে, সেই সিলেবাসের মধ্যে থেকে অঙ্কের কোন অধ্যায়গুলো আমার করা উচিত। শুধুমাত্র অঙ্ক নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এইভাবে অবশ্যই তোমাকে প্রথমেই সিলেবাসটা খুব ভালো মতন বুঝে নেওয়া উচিত। এইগুলো তোমাদের পয়েন্ট নাম্বার 2, আশা করি খুব সহজে বুঝতে পারলে। দ্বিতীয় পয়েন্টে খুব সহজে এক কথায় বললে, তোমাকে ভালো মতন তোমার জব অনুযায়ী বা তোমার টার্গেট অনুযায়ী সিলেবাসটা খুব ভালো মতন দেখে নিতে অবশ্যই হবে। এরপরে চলে আসবো আমরা পয়েন্ট নাম্বার 3-তে। পয়েন্ট নাম্বার 3-তে আমি তোমাদেরকে বলবো, বেশিরভাগ ছাত্রছাত্রী যে ভুলটা করে, তোমাকে কিন্তু সেই ভুলটা করলে হবে না। কোনো কিছু দেখা নেই, বোঝা নেই, প্রথমেই শুরু করে দেয় কোশ্চেন সলভ করতে, প্রথমে
টেকনিক ইউজ করা শুরু করে দেয়। এই জায়গাটাই কিন্তু সব থেকে বড় ভুল হয়ে যায়। ঠিক আছে, দেখো শর্টকাট মেথড প্রচুর আছে, শর্টকাটের অনেক রকম সূত্র আছে। তুমি কি সমস্ত সূত্র মুখস্থ রাখতে পারবে? প্রচুর সূত্র আছে। তার জন্যই 3 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো অবশ্যই প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। প্রত্যেকটা অধ্যায় প্রথমে এক একটা অধ্যায় ভালো মতন ধরা উচিত। সেই অধ্যায়ের কনসেপ্ট অর্থাৎ বেসিক জিনিসগুলো খুব ভালো মতন বোঝা উচিত। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে দেখবে অনেক সূত্র বা অনেক শর্টকাট পদ্ধতি তুমি নিজেই তৈরি করে ফেলতে পারছো। অন্যদিকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করলে না, প্রথমে তুমি শর্টকাট মেথডে প্র্যাকটিস করা শুরু করলে সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই ফেসে যেতে পারো। তো আমার অ্যাডভাইস এটাই থাকবে, এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এত বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি অবশ্যই কনসেপ্টের উপর বেশি করে জোর দাও। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপরে শর্টকাট টেকনিকের দ্বারাই প্র্যাকটিসগুলো কিন্তু করা উচিত। ধরো একটা উদাহরণ যদি আমি তোমাকে দিই, আমি তোমাকে বললাম যে একটা সূত্র মুখস্থ রাখবে, দুটো সংখ্যার যে কোনো দুটো সংখ্যার গুণফল যা হয় তাদের লসাগু আর গসাগুর গুণফল তাই হয়। তুমি এটাকে মুখস্থ করলে, কিন্তু কেন হয় সেটা তুমি জানো না। তুমি কদিন মুখস্থ রাখতে পারবে? যদি রোজ প্র্যাকটিস করো বা কদিন পর পর প্র্যাকটিস করো মনে থাকবে, কিন্তু যদি মাঝখানে গ্যাপ পড়ে যায় তুমি কিন্তু খুব সহজে আবার ভুলেও যাবে। কিন্তু পুরো বিষয়টা যদি আমি তোমাকে বলে দিই যে কীভাবে হয়, দেখো সূত্রটা আমি তোমাদের কি বললাম যে কোনো দুটো সংখ্যা তুমি কি করবে, প্রথমে গুণ করবে, তারপর সেই সংখ্যা দুটোর লসাগু আর গসাগু বের করবে। লসাগু আর গসাগুকে গুণ করে দেখবে যে উত্তরগুলো একই আসছে। চলো আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি সূত্রটা কীভাবে আসছে। ধরো কথার কথা আমি বললাম 4 এবং 8, এদেরকে আগে লসাগু করো। তার আগে আমি তোমাকে বলি 4 আর 8-এর গুণফল কত হয়? 32 হয়। ঠিক আছে, দেখো এই 4 আর 8-এর লসাগু আর গসাগু আমরা বের করব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি 4 আর 8-এর আমরা লসাগু আর গসাগু বের করব। ঠিক আছে, দেখবে লসাগু আর গসাগুর গুণফল সেই 32 আসবে। চলো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো 4 আর 8-এর লসাগু করো, দেখো 4 একে 4, 4 দুগুণে 8, কত আসছে? লসাগু আমাদের কত আসছে? 8 আসছে। ঠিক একই রকমভাবে 4 আর 8-এর গসাগু যদি আমরা করি, 4 একে 4, 4 দুগুণে 8 হচ্ছে। গসাগুর একটা টেকনিক আছে, শেষ লাইন বাদ দিতে হয়, এটাকে আমাদের নিতে হয়। ঠিক আছে, দেখো তাহলে গসাগু আমাদের কত আসলো? গসাগু আমাদের আসলো হচ্ছে 4। ঠিক আছে, আর লসাগু আমাদের কত আসলো? 8 আসলো। দেখো একটু আগে আমি তোমাদের বলেছি, দেখো 32 এসছে। ঠিক আছে, কি বুঝলাম আমরা? যে কোনো দুটো সংখ্যার গুণফল যা হয়, সংখ্যা দুটোর লসাগু আর গসাগু বের করার পর তুমি যদি সেই লসাগু এবং গসাগু দুটোকে গুণ করো, উত্তর কিন্তু একই আসবে। তো তুমি যদি এই বেসিক কনসেপ্টটা একবার বুঝে নাও, এরপরে কিন্তু তোমরা সূত্র মুখস্থ রাখতে হবে না, খুব সহজেই তুমি কিন্তু মনে রাখতে পারবে। আমরা কি শিখলাম? যে কোনো দুটো সংখ্যার গুণফল যা হয় সেই সংখ্যা দুটোর লসাগু এবং গসাগু বের করে আমরা যদি গুণ করি একই উত্তর আসবে। তুমি চাইলে যে কোনো ধরনের সংখ্যা নিয়ে চেক করে দেখতে পারো। তো এই বিষয়টাই আমি তোমাদের বোঝাতে চাইছি। অঙ্ক কোনো মুখস্থ বিদ্যার জিনিস না, অঙ্ক কিন্তু বোঝার জিনিস। তোমাকে অবশ্যই বেসিক কনসেপ্টটা ভালো মতন ক্লিয়ার করা উচিত, তারপরে শর্টকাট মেথডগুলো বা সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করা উচিত। এরপরে চলে আসবো আমরা 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো না। তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি কিন্তু একটা অনলাইন কোর্স লঞ্চ করেছি, অঙ্কের সম্পূর্ণ কোর্স। যে কোর্সের মধ্যে মিনিমাম আমি তোমাদের 250টা ক্লাস করাবো, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি তোমাদের শেখাবো। তুমি যদি অঙ্কে খুব কাঁচা বা দুর্বল হয়ে থাকো, অবশ্যই তোমার জন্য একটা বেস্ট কোর্স হতে পারে, যে কোর্সের মধ্যে একদম সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে এগোবো। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কোশ্চেনগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা ধরে ধরে সলভ করব। তার সঙ্গে প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু অনলাইনে টেস্ট দেওয়ার সুযোগ পাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে ক্লাসগুলো আমি তোমাদের করাবো সেগুলো কিন্তু নোটসও তোমরা পেয়ে যাবে। বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তার আগে অবশ্যই ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপের মধ্যে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে ফ্রিতে, সেগুলো তুমি দেখো। তারপরে যদি তোমার মনে হয় যে কোর্সটা জয়েন করা উচিত, অবশ্যই তুমি জয়েন করতে পারো। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারো। ঠিক আছে, তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম 4 নম্বর পয়েন্টে আমি তোমাদেরকে বলবো রেগুলার একটা নির্দিষ্ট টাইম অবশ্যই প্র্যাকটিসের জন্য রাখো। চেষ্টা করো মিনিমাম, তুমি যদি অঙ্কে কাছে হয়ে থাকো চেষ্টা করো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখার। যদি সেটা সম্ভব নাও হয় মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। রোজ অঙ্ক নিয়ে বসো, মিনিমাম 1 ঘন্টা তোমাকে কিন্তু যেভাবে হোক বসতেই হবে। আর যে টাইমটা বসবে কোনো রকম ডিস্ট্রাকশন যাতে তোমার না আসে, ফোনটাকে সাইলেন্ট করে দাও এবং বাড়িতে বলে দাও যেন বারবার তোমাকে না ডাকে। একদম ঠান্ডা মাথায় মিনিমাম 1 ঘন্টা রোজ প্র্যাকটিস করো, নির্দিষ্ট টাইমে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। এক্ষেত্রে একটা ছোট উদাহরণ আমি তোমাদের দিতে চাই। আমাদের ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির কথা যদি আমি তোমাদেরকে বলি, উনি কিন্তু একটা ভালো লেভেলে পৌঁছে গেছে, উনি ইন্ডিয়ার ক্যাপ্টেন। উনি চাইলে তো প্র্যাকটিস নাও করতে পারে, উনি খেলা সবই জানে, তবুও কেন রোজ 8 ঘন্টা প্র্যাকটিস করে? কখনো কি ভেবে দেখেছো? যারা ভালো ভালো পজিশনে আছে তারা রোজ কেন প্র্যাকটিস করে? দেখো, যে কোনো কিছুতে ভালো হতে গেলে অবশ্যই কিন্তু প্র্যাকটিসটা জরুরি। তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কোনোদিনও এটা আশা করতে পারো না যে আমি অঙ্কে খুব ভালো হয়ে যাবো। দেখো মোটামুটি তুমি শিখে যাওয়ার পর তোমাকে যদি কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দিই, তুমি হয়তো সলভ করে ফেলতে পারবে,
পারবে কিন্তু দ্রুত করতে পারবে না, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই জানো যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব কম থাকে, তো দ্রুত করার জন্য কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিসটা প্রয়োজন। যত বেশি প্র্যাকটিস করবে কোশ্চেন দেখে তুমি বুঝতে পারবে যে অ্যান্সার কী হতে পারে বা কোন টেকনিক আমি এটাকে দ্রুত সলভ করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে কি বললাম, অবশ্যই একটা নির্দিষ্ট টাইমে প্র্যাকটিসের জন্য রাখো, ঠিক আছে। চলে আসি আমরা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো অবশ্যই নিজস্ব একটা নোট খাতা তৈরি করো। অঙ্ক করতে করতে যে জায়গাগুলো তোমার অসুবিধা মনে হচ্ছে নিজের ভাষায় সেগুলোকে লিখে রাখো। যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমি ভুলে যেতে পারি, নিজের মতন করে একটা নোট খাতা তৈরি করো। আর তোমরা যদি আমাদের অনলাইন কোর্স জয়েন করো সেক্ষেত্রে নোট খাতা না বানালেও হবে, কারণ তোমরা প্রত্যেকটা ক্লাস নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে, অর্থাৎ তুমি কিন্তু ছবির আকারেও পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি বাড়িতে নিজে নিজে প্রিপারেশন নাও অবশ্যই সেক্ষেত্রে আমি বলবো একটা নোটস খাতা অবশ্যই তৈরি করো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলবো, সঠিক নিয়মে রিভিশন করা কিন্তু খুব জরুরি। অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা রেগুলার করে যাচ্ছে কিন্তু তারা রিভিশন করছে না। রিভিশন যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি ভুলে যাবে। সব থেকে ভালো হয় 2 দিন 3 দিন করো নতুন জিনিস শিখলে, একদিন রাখো মাঝে রিভিশনের জন্য, আবার 2 দিন 3 দিন একটা নতুন জিনিস করলে আবার সেটাকে রিভিশন করো। তো মাঝে মাঝে গ্যাপে গ্যাপে রিভিশন করাটা কিন্তু অত্যন্ত জরুরি। যত বেশি রিভিশন করবে তত বেশি কিন্তু তোমার বিষয়গুলো মনে থাকবে। এরপরে চলে আসবো আমরা 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো একটা আর্ট পেপার কেনো এবং সেই আর্ট পেপারের মধ্যে যত রকম অঙ্কের সূত্রগুলো সবসময় প্রয়োজন হয় সেগুলোকে খুব সুন্দর করে স্কেচ পেন দিয়ে লেখো এবং দেয়ালের গায়ে বড় করে টাঙিয়ে দাও, যাতে তোমার রোজ চোখ পড়ে, ঠিক আছে। মুখস্থ করার কোনো দরকার নেই, রোজ সকালে একবার রাতে একবার বারবার সেটাকে একবার রিডিং পড়ো, দেখবে খুব সহজেই প্রত্যেকটা সূত্র তোমার কিন্তু মুখস্থ থাকছে। এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করবে। অঙ্কের সূত্রের জন্য কিন্তু অনেক সময় কি হয়, অনেক ছাত্রছাত্রী কোশ্চেনটাকে কিন্তু সঠিকভাবে সলভ করে আসতে পারে না। তো সূত্র একটা বড় ব্যাপার, অবশ্যই এই চার্টের মাধ্যমে সূত্রটাকে চোখের সামনে রেখে দাও, দেখবে খুব সহজে তুমি কিন্তু প্রত্যেকটা সূত্র মনে রাখতে পারছো, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা একটু অন্যরকম। 7 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো যদি সম্ভব হয় ছোট ছোট বাচ্চাদেরকে পড়াও, যতদূর তুমি পারবে তাদেরকে অঙ্ক করাও। তুমি ধরে নিচ্ছি যে অঙ্কে খুব কাঁচা, ঠিক আছে, কিন্তু 1 2 3 4 এদেরকে তো পড়ানো সম্ভব, তো তাদেরকেই পড়াও। তাদেরকে যখন তুমি অঙ্ক করাবে দেখবে অনেক কিছু তুমি শিখতে পারছো। তো অবশ্যই এই টেকনিকটাও অ্যাপ্লাই করে দেখতে পারো। যত ক্লাস অবধি তুমি অঙ্ক পারবে তাদেরকে তুমি পড়ানো শুরু করো, দেখবে অনেক কিছু তুমি কিন্তু শিখতে পারছো এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কের যে ভিত সেটা দেখবে তোমার আস্তে আস্তে পোক্ত হবে, ঠিক আছে। এগুলো তোমাদের 7 নম্বর। এরপরে চলে আসি আজকে লাস্ট এবং 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো তুমি প্রিপারেশন তোমার ঠিক থাক বা না থাক, তোমার যোগ্যতা অনুযায়ী যে সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল আপ হয় চেষ্টা করো প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার। যত বেশি পরীক্ষা দেবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে, তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়, কোন বিষয় থেকে কী ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন হয়। তো যত বেশি পরীক্ষা দেবে তোমার অভিজ্ঞতা বাড়বে এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেকশনের কোথাও একটা ছোটোখাটো সম্পর্ক থাকেই। তো আমি বলবো যদি সম্ভব হয় তোমার যোগ্যতা অনুসারে যে ফর্ম ফিল আপগুলো তুমি করতে পারবে অবশ্যই করো, চান্স পাও বা না পাও পরীক্ষাগুলোকে কিন্তু দাও, ঠিক আছে। তো এই ছিল 8টা পয়েন্ট। আশা করছি এই 8টা পয়েন্টের উপর তুমি যদি কাজ শুরু করো বা পড়াশোনা শুরু করো অবশ্যই তুমি অনেক ভালো রেজাল্ট পাবে এবং তুমি অবশ্যই অঙ্কে 0 থেকে হিরো হতে পারবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।